ল্যাসিক বলতে আসলে কি বোঝায়? অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর স্বাক্ষর। আসলে ল্যাসিক সেই অভিনব পদ্ধতি যার সাহায্যে আসলে আমরা চোখের যে পাওয়ারের যে সমস্যা রয়েছে সেটিকে আমরা কিন্তু পার্মানেন্টলি সারিয়ে তুলতে পারি। আমি একটি ছবি দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। জি, লক্ষ্য করুন, আমাদের চোখে বিভিন্ন ধরনের আলোর প্রতিসরণ জড়িত কিছু সমস্যা থাকতে পারে, যেটাকে আমি বলছিলাম যে পাওয়ারের সমস্যা। আপনি দেখতে পাচ্ছেন হাইপারমেট্রোপিয়া বা প্লাস পাওয়ারের সমস্যা, মায়োপিয়া বা মাইনাস পাওয়ারের সমস্যা এবং অ্যাস্টিগম্যাটিজম বা সিলিন্ডার পাওয়ারের সমস্যা। পরের ছবিতে আমরা যাব, যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা বসে আছেন তারা সকলেই কিন্তু তরুণী, কিন্তু চোখের সামনে মুখমণ্ডলের ওপর বেশ ভারী একটি চশমা তারা পরে আছেন এবং যার কারণে আপনি দেখতে পাচ্ছেন যে তাদের চেহারার অনেক বড় একটি অংশ কিন্তু ঢেকে গিয়েছে। তাদের আত্মবিশ্বাসের জায়গাটি কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যায় এত মোটা চশমা পরলে। সেই সাথে কিছু পেশা থাকে, সেই পেশাতেও কিন্তু এত মোটা পাওয়ারের চশমা কিন্তু অ্যাকসেপ্ট করা হয় না। পরের ছবিতে আমরা যাব, সেই সাথে আপনি দেখতে পাচ্ছেন প্রথম ছবিটাতে যে ডান পাশে যে চশমার যে পাওয়ারের পার্টটা রয়েছে সেটা কিন্তু বেশ মোটা, কিন্তু বাম পাশেরটি বেশ পাতলা পাওয়ারের। তো এই ধরনের পাওয়ার যাদের থাকে তাদের কিন্তু অনেক সময় তারা দুটি দেখছে বলে কমপ্লেইন করে, কখনো আঁকা বাঁকা দেখছে, কোনো জিনিসপত্রকে হয়তো ছোট বড় এরকম দেখছে, তাদের জীবনটা আসলে বেশ কঠিন বলা চলে। সেই চশমা থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই সেক্ষেত্রে কন্ট্যাক্ট লেন্স একটি ব্যবস্থা রয়েছে, কিন্তু সেটি পার্মানেন্ট কোনো পদ্ধতি না। সকালে পড়তে হয়, রাতে খুলতে হয়, সেই সাথে পরিচর্যার অনেকগুলো বিষয় কিন্তু থেকেই যাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে যুগ যখন পাল্টেছে, সবচেয়ে লেটেস্ট যে চিকিৎসা সেটিকে আমরা বলছি লেজার ভিশন কারেকশন। নিশ্চয়ই আমরা শুনছিলাম যে ল্যাসিকের কথা বলছিলেন আপনি। ল্যাসিকটি আসলে কিভাবে করা হয়ে থাকে? আসলে ল্যাসিক আমরা করে থাকি চোখের একেবারে সামনের যে অংশ, যেটিকে আমরা কর্নিয়া বা নেত্র স্বচ্ছ বলে থাকি, সেটির একেবারে উপরের অংশে আমরা একটি ফ্ল্যাপ উত্তোলন করে তার ভেতরে কিন্তু আমরা চোখের পাওয়ারটিকে কারেকশন করে দিয়ে ফ্ল্যাপটিকে আবার আগের জায়গা মতো তুলে দিচ্ছি, সেটিকে কিন্তু ল্যাসিক বলে। আমি একটু ছবি দিয়ে আপনাদের বুঝিয়ে দিতে চাই। আপনি দেখতে পাচ্ছেন যে এটি ছিল স্ট্যান্ডার্ড ল্যাসিক বা মাইক্রোকেরাটম ল্যাসিক বলে। এখানে একটি মেশিনের সাহায্যে বা মাইক্রোকেরাটম ব্লেডের সাহায্যে কিন্তু আমরা একটি ফ্ল্যাপ চোখের উপর তুলে সেখানে কিন্তু আমরা পাওয়ারটি কারেকশন করে দিচ্ছি। পরের ছবিতে আমরা দেখব, এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোকেরাটমের সাহায্যে কিন্তু একটি ফ্ল্যাপ তোলা হয়েছে এবং পরবর্তীতে পাওয়ারটি কারেকশন করে আবার আগের জায়গায় ফ্ল্যাপটিকে বসিয়ে দেওয়া হয়েছে। পরের ছবিতে যাব, এখন সবচেয়ে লেটেস্ট যে ল্যাসিক, যেটিকে আসলে আমরা বলছি ফেমটো ল্যাসিক। এখানে আমরা দুই ধরনের লেজার রশ্মি ব্যবহার করে থাকি। একটি হচ্ছে ফেমটো সেকেন্ড লেজার, যেটি দিয়ে ফ্ল্যাপ তৈরি করা হচ্ছে এবং পরবর্তীতে এক্সাইমার লেজার রশ্মির সাহায্যে পাওয়ারটিকে কারেকশন করে দেওয়া হচ্ছে। নিশ্চয়ই। ল্যাসিক করতে কতক্ষণ সময় লাগে? দর্শকরা অনেক ক্ষেত্রে এটি জানতে চান। জি, খুবই সুন্দর একটি প্রশ্ন। আসলে স্ট্যান্ডার্ড ল্যাসিক বা মাইক্রোকেরাটম ল্যাসিক করতে এক এক চোখে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগে। সেক্ষেত্রে দু চোখে 10 থেকে 12 মিনিটের মতন সময় লাগে। এবং ফেমটো সেকেন্ড ল্যাসিক, সেখানে যেহেতু আমরা দুটি লেজার রশ্মির সাহায্যে সার্জারিটি করছি, সেক্ষেত্রে এক একটি চোখে মোটামুটি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগে। সেক্ষেত্রে দুই চোখে 15 থেকে 20 মিনিটের মতো সময়। ল্যাসিক যখন করছেন এক চোখ করে আলাদাভাবে করছেন নাকি একসাথে দু চোখ করছেন? জি, এটিও খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন। আসলে যারা চশমা পরেন তাদের কিন্তু সাধারণভাবেই দু চোখেই পাওয়ার থাকে। সেক্ষেত্রে আমরা ল্যাসিকটি এক চোখ করে একই সাথে দুটি চোখ করে ফেলি। তবে কারো যদি একটা মাত্র চোখে পাওয়ার থেকে থাকে সেক্ষেত্রে ল্যাসিক একটা চোখেও করা যেতে পারে। কারা আসলে এই ল্যাসিক করার জন্য উপযুক্ত? আসলে ল্যাসিক করার জন্য উপযুক্ত হতে হলে কিছু ক্রাইটেরিয়া থাকে, যেমন বয়স হতে হবে অন্তত 18 বছর এবং 18 বছর বয়সের পর 1 বছরে 0.5 ডায়োপ্টার পর্যন্ত চেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করি। এর বেশি হলে ল্যাসিকের উপযুক্ত তিনি হন না। তাছাড়া আরও কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করে থাকি, সেটি যদি উনি সেই পরীক্ষা নিরীক্ষায় যদি উনি উত্তোলন করেন সেই ক্ষেত্রে উনি ল্যাসিক করার উপযুক্ত হন। আমি একটু ছবি দিয়ে আপনাদের বলে দিচ্ছি। লক্ষ্য করুন, একজন রোগী যখন আমাদের কাছে প্রথমেই আসেন, আমরা তাকে স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপের সাহায্যে কিন্তু প্রথমেই তার চোখের আইলিডে কোনো ধরনের মেবোমিয়ান গ্ল্যান্ড ডিসফাংশন বা কোনো ড্রাই আই আছে কিনা সেটি আমরা দেখি। তাছাড়া চোখের মনি পাতলা হয়ে যাওয়ার অসুখ কেরাটোকোনাস আছে কিনা সেটিও আমরা দেখিনি। পরের ছবিতে আমরা যাব, স্নেলেন ভিশন চার্টের সাহায্যে তার দৃষ্টিশক্তি কতটুকু আছে সেটি আমরা দেখিনি। পরের ছবিতে আমরা যাব, অটো রিফ্র্যাক্টো কেরাটোমিটারের সাহায্যে কর্নিয়ার যে পাওয়ারটি আছে সেটি আমরা জানতে পারি। পরের ছবিতে আমরা যাব এবং কর্নিয়াল থিকনেস বা প্যাকাইমেট্রি, কর্নিয়া কতটুকু পুরু আছে, তার পুরুত্ব কতটুকু সেটিও কিন্তু আমরা যাচাই করে নিচ্ছি প্যাকিমেট্রির সাহায্যে। পরের ছবিতে যাব, কর্নিয়াল টোপোগ্রাফি, এই পরীক্ষাটির সাহায্যে কিন্তু আমরা চোখের যে একটি মানচিত্র আমরা তুলে ধরতে পারি। একটু দেখি পরের ছবি আমরা। নিশ্চয়ই।
দেখতে পাচ্ছেন এখানে কর্নিয়ার একটি মানচিত্র করা হয়েছে এবং মাঝখানের ছবিটিতে আপনি লক্ষ্য করুন যে তার কর্নিয়াটি কিন্তু বেশ লাল দেখা যাচ্ছে, অর্থাৎ অনেক বেশি অ্যাস্টিগম্যাটিজম আছে, এখানে কিন্তু কেরাটোকোনাস রোগ আছে। এই ধরনের রোগের কিন্তু ল্যাসিক করা সম্ভব না। পরের ছবিতে আমরা যাব এবং আরও লেটেস্ট টেকনোলজি কর্নিয়াল টোমোগ্রাফি বাই পেন্টাক্যাম অকুলাস। পরের ছবিতে আমি একটু যাব। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই পেন্টাক্যামের সাহায্যে আমরা কিন্তু কর্নিয়ার সামনের অংশ এবং কর্নিয়ার পেছনের অংশ দুটি স্ট্রাকচারেরই কিন্তু আমরা একটি মানচিত্র তৈরি করি। পরের ছবিতে যাব। লক্ষ্য করুন এখানে বেশ কয়েকটি জায়গা মাঝখান থেকে একদম লাল হয়ে গেছে, সেটিও কিন্তু কেরাটোকোনাস রোগেরই একটি লক্ষণ। পরের ছবিতে একটু যাব। কর্ভিস এসটি কর্নিয়াল বায়োমেকানিক্স। পরের ছবিতে যাব। সেই সাথে কর্ভিস এসটির সাথে যখন আমরা পেন্টাক্যাম এএক্সএলকে ইনকর্পোরেট করছি, এখান থেকে কিন্তু আমরা দেখে নিতে পারি চোখের কতটুকু বায়োমেকানিক্যাল স্ট্রেংথ আছে, আমরা যে সার্জারিটি করব তার কর্নিয়া কতটুকু আসলে পরিপক্ক আছে বা তার শক্তি কতটুকু আছে, সেটিও কিন্তু আমরা পরিমাপ করে নিচ্ছি। পরের ছবিতে আমরা যাব। যে এখানে আপনি লক্ষ্য করতে পারছেন যে আমরা এখানে কিন্তু কর্নিয়াল বায়োমেকানিক্সটা দেখে নিয়েছি। পরের ছবিতে একটু যাব এবং ওয়েভ ফ্রন্ট অ্যাবারোমেট্রি। এখানে কিন্তু আমরা দেখতে পাই যে কর্নিয়ার ভিতরে যে উচ্চমানের বিচ্যুতি যেগুলো থাকে, যেমন কোমা, ট্রিফয়েল, টেট্রাফয়েল, এই ধরনের যে অ্যাবারেশনসগুলো থাকে সেগুলো কিন্তু আমরা ল্যাসিকের আগে দেখে নেই। নিশ্চয়ই। আমরা অনেকগুলো পরীক্ষা নিরীক্ষার ধাপ শুনছিলাম আপনার কাছ থেকে, বিস্তারিতভাবে ছবির মাধ্যমেও দেখছিলাম। আপনি বলছিলেন কেরাটোকোনাস রোগের কথা, এর অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? জি ডক্টর স্বাক্ষর, আমি একটু আগে বলছিলাম যে কেরাটোকোনাস কিন্তু চোখের মনির ক্রমাগতভাবে প্রগ্রেসিভলি একটু একটু করে পাতলা হয়ে যাওয়ার অসুখকে বলে। এবং এই কেরাটোকোনাস রোগটি যখন একবার শুরু হয়, এটি কিন্তু একেবারে পাতলা শেষ পর্যন্ত হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু রোগীকে ছাড়ে না। সো সেই কারণে এই রোগের চিকিৎসা হওয়াটা একেবারে উপযুক্ত সময় খুবই জরুরি। আমি একটু ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন কেরাটোকোনাসের সবচেয়ে উন্নত চিকিৎসা হচ্ছে কর্নিয়াল কোলাজেন ক্রস লিঙ্কিং, এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাভিড্রো, যারা ওয়ার্ল্ডের লিডার এই কর্নিয়াল কোলাজেন ক্রস লিঙ্কিং এর বিষয়ে, তাদের সাহায্যে কিন্তু আমরা কর্নিয়াল কোলাজেন ক্রস লিঙ্কিং করে থাকি। সেখানে আমরা রাইবোফ্লাভিন, ভিটামিন B2 এবং UVA এর আলট্রাভায়োলেট রে সাহায্যে কিন্তু আমরা চোখের যে বায়োমেকানিক্যাল স্ট্রেংথটা থাকে সেটিকে আমরা বৃদ্ধি করে দিচ্ছি।